নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আমি আপনাদের দিল্লি ভ্রমণের গল্প শোনাবো। দিনটা ছিল 26শে সেপ্টেম্বর 2024। আমি, আমার বাবা আর পিসেমশাই মিলে তিনজনে দিল্লির কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। তো আপনারাও চলুন আমাদের সাথে ঘুরে দেখুন দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, দিল্লি, দ্য সিটি অফ দিলওয়ালে। প্রথমে চললাম দিল্লির লালকেল্লা দেখতে। লালকেল্লা বা রেড ফোর্ট ভারতের অন্যতম ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও স্বীকৃত। লালকেল্লার নির্মাণ শুরু হয়েছিল 1648 সালে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা এবং এটি ছিল তখনকার সময়ে মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। ওটা ওই যে জৈন মন্দির, একটা দুর্গা মন্দির, ওটা যখন হয় না কুচকাওয়াজ, ওটাও দেখা। এই কেল্লার দেয়ালগুলো লাল বেলে পাথর দিয়ে তৈরি, তাই এর নাম লাল কেল্লা বা রেড ফোর্ট। লালকেল্লার ভেতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন দ্য গ্রেট রেড প্যালেস, মতি মসজিদ, দ্য নবাব খানা। আরেকটা কথা কি বলুন তো, লালকেল্লার ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে এটি জড়িত আছে। প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীরে উপস্থিত হয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। এটা আমাদের লালকেল্লা ভ্রমণের গল্প। আসতে চাইলে আপনারা সহজেই চাঁদনি চৌকে মেট্রোতে নামতে পারেন কিংবা লালকেল্লার মেট্রোতে নামতে পারেন, আর বাস তো পাবেনই। ইটস সো হট। এখন আমরা আছি হুমায়ুনের থম বা মকবরায়। এটি দিল্লির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম। সুন্দর দেখতে লাগছে। হুমায়ুন থম বা হুমায়ুন মকবরা একদিকে যেমন সম্রাট হুমায়ুনের সমাধি, তেমনি আরেকদিকে এটি ভারতের সম্রাটদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ বহন করে। মুঘল স্থাপত্যের এক দুর্দান্ত উদাহরণ। এটি 1556 সালে নির্মিত হয়েছিল সম্রাট হুমায়ুনের স্ত্রী ইস্তা জাহান বেগমের আদেশে। এই মকবরার ডিজাইন ছিল মুঘল স্থাপত্যের অদ্ভুত নতুন ধারা, যার মধ্যে ছিল বড় বড় গম্বুজ এবং অপরূপ সুসজ্জিত বাগান।
ওয়াও, আকাশটা কি সুন্দর লাগছে। ওই দেখো কিছু কিছু আছে। এবার মনে পড়লো ওইটা, বুঝলে? না না এইটা এইটা ওইটা ওইটা আরে না রে বাবা, এইটা সোজা এটা তো একটা সাইড। না গো, খবর দিচ্ছে ওই এখানে এসে আপনি একদিকে ইতিহাসের পৃষ্ঠা পাল্টাবেন, অন্যদিকে এক শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে পারবেন। এটা সিঁড়ি না, এটা মানে পাহাড়ের মতো। এটা কি সিঁড়ি? এর লোক এমনি পড়ে মরে যাবে। ওয়াও, গ্রেট। রোদ প্রচুর। এই যে সমাধি। পয়সা থাকলে সব কিছু, পয়সা। যতবারই আসবেন ততবারই নতুন কিছু শিখবেন, আর যখন আসবেন ক্যামেরা বন্দি করতে বলবেন না কিন্তু। এটা হুমায়ুন টমের সম্পূর্ণ ম্যাপ। তো এখান থেকে আমরা বুঝতে পারবেন হুমায়ুন টমটা কোথায় অবস্থিত আর কোন সাইডে কি কি আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ আমি তোমাদের দিল্লিতে অবস্থিত বাহারিন ধর্মের অন্যতম একটি তীর্থস্থান লোটাস টেম্পলে নিয়ে যাব। লোটাস টেম্পলে যেতে গেলে তোমাদের নিকটতম মেট্রো স্টেশন কালকাজি মেট্রো স্টেশন যেতে হবে। কালকাজি মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিটের পথ। প্রতি সোমবার মন্দিরটা বন্ধ থাকে আর মন্দিরে কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দিরটা বাহারিন ধর্মের একটা উপাসনা কেন্দ্র। বাহারিন ধর্মে যারা বিশ্বাস করেন তাদের মধ্যে ধর্ম মানুষের কল্যাণের জন্য হয়, ধর্মের মধ্যে কোনো জাত ভেদ থাকে না। তো এই ধর্মের মানুষ এই মন্দিরে বা উপাসনা কেন্দ্রে সব ধর্মের মানুষ অবাধে আসতে পারেন এবং মন্দিরের মধ্যে কোনো দেবদেবীর মূর্তি থাকে না। প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণের জন্য যেসব ভালো ভালো উক্তি বা মহাপুরুষ যেসব বলে গেছেন সেগুলোই এই মন্দিরের মধ্যে পাঠ করা হয়। বাহারিন ধর্মের আরও 7টি উপাসনা কেন্দ্র আছে, তার মধ্যে লোটাস টেম্পল অন্যতম। প্রত্যেক বছর বিদেশ থেকে প্রায় অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসে। আমরা গিয়েছিলাম, তো চলো তোমরা আমাদের সাথে দেখো মন্দির ঘুরে। মন্দিরটার আকৃতি কোমল আকারের, কোমল অর্থাৎ পদ্ম পচা পাকের মধ্যেও খুব সুন্দরভাবে ফুটতে পারে, আর গোটা পচা পাকের মধ্যে ফুটেও সৌন্দর্য বিকশিত করে। বাহারিন ধর্মের মানুষদের বিশ্বাস যে মানুষের মধ্যে অনেক ভেদাভেদ থাকলেও তীর্থস্থান বা উপাসনা কেন্দ্রে মানুষ সব ধরনের মানুষ এলে একটা শান্তির বার্তা প্রকাশ পেতে পারে। মন্দিরটা 1986 সালে প্রতিষ্ঠিত হয়। বাহারিন ধর্মের অন্যতম মহাপুরুষ বল্লাউল্লাহ মহাশয় মন্দির প্রতিস্থাপন করেন, আর একে অনেকে বিংশ শতাব্দীর তাজমহলও বলে। মন্দিরটিতে প্রায় 9টি প্রবেশদ্বার আর 9টি জলাশয় আছে। মন্দির বানাতে প্রায় $1 করোড় মতো খরচ হয়েছে। তো ঘুরে থাকো, দেখতে থাকো, সাথে থেকো আর উপভোগ করে এই সুন্দর অপূর্ব সাদা পাথরের তৈরি মন্দিরটাকে।